ঠিক। আপনি তো পুরোটা সময় বাংলাদেশেই ছিলেন এবং এখনো আছেন। বলেন তো কেমন আছেন? আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমি সেই আহ, দৃশ্যপাট যদি করতে যাই, তাহলে আমাকে একটু পিছনে যেতে হবে। আমরা সব সময় ভালো থাকতে চাই। আমি প্রথমেই আজকে যে প্রশ্নটি আপনি করেছেন, সেটিকে একটু পিছনে যাচ্ছি। আমি আজকে আমার জায়গায় দাঁড়িয়ে আমাকে যে আপনি চিনেছেন এবং সারা বাংলাদেশের মানুষ বা বহির্বিশ্বে যারা দেখতে পাচ্ছেন সকলকে আমি আমার পক্ষ থেকে অগ্নিজরা মাস আমি মুজিবীয় শুভেচ্ছা জানাবো। কারণ এই জাতির জনক বঙ্গবন্ধুই 7.5 কোটি বাঙালিকে নিয়ে এই বাংলাদেশ থেকে ছিনিয়ে এনেছিলেন পাকিস্তানি হায়নাদের হাত থেকে। 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, যেই বাংলাদেশে দাঁড়িয়ে ভাষা বাংলা এবং বুক ফুলিয়ে আমরা কথা বলার অধিকার রাখছি, সেটার অবদান হচ্ছে এই দেশের স্থপতি সূর্য সারথী জনতার সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আবারও সেলিউট জানাই, যিনি 71-এর স্বাধীনতার পরাজিত শক্তিকে প্রতিহত করে আসার পরে 3.5 বছরের মাথায় হায়নার হাতে জীবন দিতে হয়েছেন। বাঙালি জাতির এমনই ভাগ্য, শেষ পর্যন্ত পরিবার সহ নিয়ে 7.5 কোটি বাঙালির জন্য নিজের জীবনের রক্তগুলো বিলীন করে দিয়ে গিয়েছেন। জাতিকে তারপরও কলঙ্ক মোচন করতে পারেন নাই তিনি। খুবই কষ্ট, যন্ত্রণা। তিনি যেই স্বপ্ন দেখেছিলেন, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, লাল সবুজের পতাকা, হায়নার হাত থেকে বাংলাদেশের মুক্তি, অর্থনৈতিক মুক্তি জি এবং আপা, বুঝতে পেরেছি। আপনি আজকে একটু, আমার সময় খুব অল্প, 10 মিনিটের মধ্যে আপনারা এই মানে সামনের দিক বাড়েন, সামনে আগে বাড়েন। আমি প্রশ্ন করেছি আপনারা এখন কেমন আছেন, কিভাবে করে সংগঠিত হচ্ছেন, এটা যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, আপনাকে আমি বলছি, আমরা সব সময় সুসংগঠিত। কারণ আমাদের জন্ম হচ্ছে রাজপথ থেকে। 71-এর স্বাধীনতার পর থেকে যে ঘটনাগুলো হয়েছেন সেটি আমি আপনার সামনে কিছুটা বিবরণ দিতে চেয়েছিলাম। যদিও আপনি আমার থেকে ভালো জানেন, আমি জানি বাংলার মানুষ খুব সচেতন, কি তার এই ধারাবাহিকতায় বারবার মৃত্যুর মুখ থেকে দেশরত্ন শেখ হাসিনা বঙ্গকন্যা বেঁচে আসছেন এবং আছেন। আমরা রাজপথ থেকে উঠে আসা সন্তান, বঙ্গবন্ধুর কর্মী। আমরা এখনো সেই রাজপথকে বিশ্বাস করি এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে রক্ষা করতে গেলে রাজপথের কোনো বিকল্প নাই। সেই রাজপথেই আমরা আছি সাহসিকতার সহিত এবং আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা সকল কিছুর ঊর্ধ্বে ধারণা করে রেখেছি, কারণ আমরা তো বাঙালি জাতি। ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবর্তন নানান ধরনের আসে। আমরা যে বাঙালি, আমরা যেই প্লেটে ভাত খাই সেই প্লেটে আমরা থুতু ফেলি, এটা আমাদের চিরাচরিত একটা অংশ। তা আমরা তৈরি আছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা আসার সাথে সাথে দেশরত্ন শেখ হাসিনা যখন নির্দেশনা দিবেন, আমাদের ইনশাল্লাহ আমরা রাজপথকে গ্রাস করতে 1 মিনিটও দেরি করব না। আমরা সর্বোচ্চ একটা টাইম বেঁধে দিব, কতক্ষণ লাগতে পারে। আমরা এই বাংলাদেশে এই প্রতিকূলতা অবস্থায়ও আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশে 75% এখনো বঙ্গবন্ধুর কর্মী, খুব সক্রিয় সচেতন তৃণমূল কর্মী। যখন এই বাংলাদেশ আওয়ামী লীগ একটি ক্রান্তি লগ্নে যায়, একটা স্বার্থন্বেষী মহল আছে যারা ভোগ করেন, আর যারা ত্যাগ স্বীকার করেন তারা রাস্তায় থাকেন সব সময়। তাদের দৃষ্টিকোণ রাস্তার মধ্যে কখন কি হচ্ছে। এই স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করতে গেলে আমাদের রাজপথের কোনো বিকল্প নেই। আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনি আপনারা আপনারা আপনি ধানমন্ডি 32 নম্বরের অফিসে গিয়েছিলেন, সেখানে কি কোনো কার্যক্রম শুরু করেছেন? না, 32 নম্বরের কোনো কার্যক্রম শুরু হয়নি। ধানমন্ডি 3 নম্বরে। হ্যাঁ, আমি গিয়েছি, কোনো কার্যক্রম নেই ওখানে। কার্যক্রম করার মতো কোনো পরিবেশ নাই। সেখানে একদম জ্বালিয়ে পুড়িয়ে ডকুমেন্টারি সহ কিছুই রাখে নাই। শুধু 4টা দেওয়াল ঝুলে আছে, সেখান থেকে এসি থেকে ফ্যান ফ্যান একদম বসার চেয়ার থেকে এ টু জেড সবকিছু মব বাহিনীরা নিয়ে গিয়েছেন। ওখানে তছনছ অবস্থা। ওখানে আমার মনে হয় 2 সপ্তাহ লাগবে পরিষ্কার করতে সুইপার দিয়ে। শুধু পাতা, গাছের পাতা আর পাতা, আর কিছু নেই। পুরে সব গেট থেকে নিয়ে একদম
সবকিছু চুরমার। আমি প্রতি 2 দিন পর পর একবার পর্যবেক্ষণ করি, আমি যাই, আমার বাসা ওখানেই, তো আমি দেখেছি। এবং সেম ঘটনা গুলিস্তানেও, অফিসেও অবৈধ সেই টোকাই থেকে নিয়ে, মব বাহিনী থেকে নিয়ে, কিশোর গ্যাং থেকে নিয়ে সবাই ওখানে গাঁজা এবং মদের আড্ডাখানা করেছেন, ওখানে বাথরুম করছেন, সমস্ত জানালা দরজা গ্লাস সবকিছু ভেঙে চুরমার করে নিয়ে গিয়েছেন, ওখানে সেই প্রতিকূল অবস্থায় আছেন। এবং 32 নম্বর তো আপনারা সকলেই দেখেছেন, বহির্বিশ্ব সবকিছু দেখেছেন, এই 32 নম্বর ভেঙে চুরমার করে দিয়েছেন। 32-এ যদি কেউ কোনো মনের অজান্তে শখ করেও যায় যে দেখি কি অবস্থা 32-এর, এটা তো স্বাধীনতার বাতিঘর ছিলেন, আমরা দেখি কি অবস্থা, অনেক অজপাড়া গায়ের লোকেরাও যদি ওখানে যায় সেখানেও তারা মপ করছেন। কিন্তু এখানে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বলতেও এখন আমাদের কাছে লজ্জা লাগছে, বাংলাদেশকে যে পরিবেশে নিয়ে গিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে কোটা না মেধা করে করে যে সমস্ত ঘটনাগুলা করেছেন, আমরা যে কোনো সূত্রে জানতে পেরেছি ইনুস ঘং এবং জঙ্গিবাদ মৌলবাদের যে উত্থান হয়েছেন, যিনি বাংলাদেশে বারবার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেই ধারাবাহিকতা আমরা 24-25-এ সবকিছু দেখতে পাচ্ছি, 26 পর্যন্ত এসেছি। তারপরও তাদের অত্যাচার, জামাত বাহিনী, জঙ্গি বাহিনী, মৌলবাদ, এদের মব এখনো বন্ধ হয়নি। আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার করেছেন। আপনি আপনি আরেকটা জিনিস আপনি আমাকে বলছিলেন যে আপনারা 1 মাস পরে মানে সংগঠিত ভাবে ফিরবেন, সেটি কিভাবে যদি আমাকে একটু বলতেন, কেন 1 মাস জি। অপেক্ষা করবেন সেটি যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা আসবো, আমরা ধারাবাহিকতা আসতেছি আপনার কাছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে মব সৃষ্টি করেছেন ইনুসগং এবং জঙ্গিবাদ, জামাত শিবির যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা পর্যায়ে, আমাদের তৃণমূল একটা পর্যায়ে এই 19টা মাস জীবন যুদ্ধ করে রক্তে প্লাবিত বাংলাদেশ, ধর্ষিতা মা বোনদের আহাজারি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তিরা যা করছেন এই বাংলাদেশকে তছনছ করেছেন, সেখান থেকে আমরা একটা পর্যায়ে এসেছি। আমরা আশাবাদী, আমাদের বর্তমান সরকারের দিকে আমরা তাকিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমরা ধৈর্য ধরো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা রাজপথে আছি খুব সক্রিয়ভাবে। আমাদেরকে কোনোদিন একজন দুজন কারাগারে, হাজার হাজার ছেলে সন্তানেরা আজকে কারাগারে, মা বোনেরা কারাগারে নির্যাতিত, পয়জন মিশে মেরে ফেলছেন এবং বিভিন্ন ভাবে তারা রেপের শিকার হচ্ছেন। পরিকল্পনাটা একটু বলেন, পরিকল্পনা এখন আমরা এইসবকে উপেক্ষা করে আমরা আমাদের নেত্রীর যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাল্লাহ দেখে আছি যে পরিবেশটা কিভাবে শান্ত হয়। বর্তমান সরকার আসছে যে বেশি দেরি হয় নাই, হয়তো শান্তির পথে ওনারা যাবেন, কারণ আমরা আশা করছি তারা স্বাধীনতার পক্ষের শক্তি। সেই কারণে আমরা আশাবাদী, আশায় বুক বেঁধে আছি, নীরবে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে তারা যদি একটা অবস্থান তৈরি করেন ইনশাল্লাহ, আর যদি না করেন, যদি ওনারা করতে ব্যর্থ হন কোনো কারণে, কারণ এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। আমি একজন তৃণমূলের কর্মী হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, আমার মতো একজন রাজিয়া মোস্তফাকে। আপনি কি মনে করছেন যে এই বিএনপি সরকার আওয়ামী লীগের ফিরে আসার জন্য পথ মসৃণ করে দেবে, তাই মনে করছেন এখনো? আপা, আমি এটা কখনোই মনে করব না, এটা কখনোই মনে করব না। যেহেতু যেই শব্দ উচ্চারণ আমাদের কানে আছে, তারেক ভাই কথা দিলাম, 32 নাম্বার হাতে নিলাম, এবং আরো মপ যেগুলা করেছেন সমস্ত ডকুমেন্টারি আমাদের কাছে আছে। কথা হচ্ছে সেটা না, তারা সরকার গঠন করেছেন অল্প সময় মাত্র, দীর্ঘ বহুদিন পরে একজন পুরুষ শাসিত প্রধানমন্ত্রী আসছেন, তিনি বসারও তো একটা সময় লাগে মানুষকে, তিনি করুক। তবে আমি আশা করব আপনাদের মাধ্যম দিয়ে, যে আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী এবং তাহার সংসদ, বর্তমান সরকারকে বলবো, যেই সরকারের মাধ্যম দিয়া মব সৃষ্টি হয়েছিলেন, মেট্রোপলিটন দিয়া বাংলাদেশকে সর্বশান্ত করে ফেলছেন, রাস্তাঘাটে মা বোনকে দর্শন করেছেন, সে সকল বাদ। যেই সরকারটা পদত্যাগ করে চলে গিয়েছেন, বর্তমান নতুন সরকার এসেছেন, তাই আমরা অপেক্ষা করব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং পুরা সংসদ এবং সরকারকে যাতে অবিলম্বে আমাদেরকে মুক্তি দিয়ে এই বাংলাদেশে রাজনীতি করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করেন। কারণ সরকার আপনারা অপেক্ষা করবেন কতদিন?
আপা আমরা এই মাসটা দেখব, কারণ যে প্রেক্ষাপট, যে মিথ্যা মামলা দিয়ে নেত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন ভাবে সাজা প্রাপ্ত দেখিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নারীদেরকে দর্শন করেছেন, ছাত্র জনতাকে কারাগারের অন্তরায় নিয়ে গিয়েছেন মিথ্যা মামলার মধ্যে দিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 470 জনের মতো কবরস্থান থেকে তাদের নেতাকর্মী যাদেরকে মিথ্যা মামলা দিয়ে নেত্রীকে দিয়েছেন, তারা আবার কবর থেকে বেরিয়ে আসছেন। আপনারা প্রত্যেকটা সত্য কথা দেখে যাচ্ছেন। তাদের স্নাইপারে রক্তে রঞ্জিত করেছে বাংলাদেশকে। মাননীয় প্রধানমন্ত্রী এগুলো করতে চাই নাই বিধায় তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। তবে বর্তমান সরকারের প্রতি আমরা আশাবাদী, রক্ত যারা এই মাসে আমাদেরকে সবকিছু পরিষ্কার করে দিবেন, রাজনীতির গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য তিনি পরিষ্কার করে দিবেন। আশা করছি তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং স্বাধীনতার পক্ষে শক্তি আমরা মনে করছি। আমাদের এখন বেশি বাড়াবাড়ি করার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী ধৈর্য ধরতে বলছেন, আমরা ধৈর্য ধরে আছি। তবে সারা বাংলাদেশে 9 কোটি নারী নেত্রী নিয়ে আমরা চলছি রাজপথে। আমরা কখনো পিছপা হব না ইনশাল্লাহ। এই বাংলাদেশে যদি আবারও সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, সেই জঙ্গিবাদকে দাহ করার জন্য, চিরতরে খবর রচনা করার জন্য কোনো পুরুষ কর্মী না আসলেও আমরা নারীরা খুব সোচ্চার আছি। ইনশাল্লাহ আমরা মার্চের পরের থেকে আমাদের নেত্রী, দলের প্রধান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কথা তিনি যদি আমাদেরকে অর্ডার করেন, ইনশাল্লাহ আমরা নিশ্চয়ই রাস্তায় নামবো। আমরা আশা করছি এই বাংলাদেশকে পবিত্র করার জন্য নারীরাই একমাত্র। বিগত দিনের সেই স্মারকে দেখা যায়, সেই গণতন্ত্রে দেখা যায়, সেই রাজপথের পুরানো যারা আমরা কাজ করেছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা দেখতেছি আমরা নারীরা রাস্তায় নামতে হবে। দেখি আমার মতো একজন রাজিয়া মোস্তফাকে নিয়ে গেলে কারাগারের অন্ধকারে নিয়ে যাবে, অসুবিধা কি? 9 কোটি মানুষ তো একসাথে নিতে পারবে না, সেই কারাগার তো বাংলাদেশে তৈরি হয়নি। তাহলে নিয়ে যাবে, যদি আমার কথাবার্তাতে কোনো ওনারা অসমচির কিছু পায় তাহলে আমাকে নিয়ে যাবে। আমি এগুলাকে তোয়াক্কা করি না, পরোয়া করি না। আমি শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি রাজপথে আছি। আপনারা এই মার্চ মাস উপলক্ষে যে 7ই মার্চ, 17ই মার্চ এবং 26শে মার্চ, এর জন্য আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? আপা আমরা 7 তারিখে, মার্চের 7 তারিখ আমি আশা করেছিলাম, আমি একজন কর্মী হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার সপক্ষে শক্তি, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদেরকে এটা ছাড়পত্র দিয়ে দিবেন 1 তারিখেই, আজকের দিনে। যেহেতু এটা 28শে মাস, এখনো আমরা কোনো এই ধরনের সাউন্ড পাইনি। তবে আশা করব তিনি শুভবুদ্ধির উদয় হবে। বাংলাদেশকে, জঙ্গিবাদকে তাড়াতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের একান্ত প্রয়োজন, স্বাধীনতার পক্ষের শক্তির একান্ত প্রয়োজন। একটু শান্ত হন, আমাকে উত্তর দিন। সেটা হচ্ছে কি, আপনারা কি তাদের মানে সরকারের কাছে আবেদন জানিয়েছেন 7ই মার্চ? আমি আই ডোন্ট নো, আমাদের উপরের কেউ জানিয়েছে কিনা জানি না, কিন্তু আমরা জানাইনি। আমরা জানানোর জন্য আমি নিজস্ব উদ্যোগে এটা প্রস্তুতি নিচ্ছি। আমি সরকারের কাছে এটা পারমিশন চাবো যে আমাদেরকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার জন্য। অবৈধ করলেও তারপরে তো একটা গোলাসার মধ্যে আমরা আছি। 7 তারিখে বঙ্গবন্ধুর ভাষণ, সেটি আমরা পরিচালনা ইনশাল্লাহ করব আশা করছি। আর 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস, সেটিও আমরা করার আশা ব্যর্থ করছি। এবং 17ই মার্চে বঙ্গবন্ধুর জাতির জনকের জন্মদিন, সেটাও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। আমরা সেটা করার জন্য সকলে ঐক্যবদ্ধ আছি। এবং 26শে মার্চ তো আছেই, লাল সবুজের পতাকা উড়বেই এই বাংলাদেশে, কারণ এটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। 30 লক্ষ শহীদের দোহাই দিয়ে এই বাংলাদেশ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বাংলাদেশ। এই বাংলাদেশে কোনোদিন আমরা একজন কর্মী বেঁচে থাকতো এই জঙ্গিবাদীর উত্থান হতে আমরা দিব না, আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ। আপনাদের আমলেই তো এদের উত্থান হলো। হ্যাঁ, উত্থান হয়েছে। সেদিকে যদি আপনাকে নিয়ে যেতে চান, আপনার তো সময় কম, সেদিকে নিয়ে যেতে গেলে আমরা কথাগুলা বলতে পারি। আমি কথাগুলা বলতে পারি। বলেন তো। 71-এর 52-এর ভাষা আন্দোলন থেকে অনেক রক্ত ঝরেছে। 71-এর স্বাধীনতার আমলের কথা বলেন, গত 15 বছরের কথা বলেন, মানে আওয়ামী লীগ না শেষ। এনিওয়ে, 71-এর স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই পর্যন্ত আমরা সচেতন হইনি।
অল্প কথায় আপনাকে বললাম। তা না হলে আমার নেত্রী 16-17 বছর ক্ষমতায়, আমার নেত্রী বারবার মঞ্চে উঠেই তিনি একটা কথা বলতেন, জঙ্গিবাদ এবং মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশে, তোমরা সোচ্চার হও, তোমরা সজাগ হও, এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, এই বাংলাদেশ যাতে শকুনের দাবানলে না যায়। তারা সুন্দরভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং অর্থ খরচ করেছে। আমরা তো বাঙালিরা তো অর্থলোভী, আমরা তো ওনার প্রত্যেকটা পর্যবেক্ষণ করেছেন, ডিভাইস বসাইছেন, মেথর থেকে সুইপার থেকে কাজের লোক পর্যন্ত গণভবনে সেটিং করেছেন মাননীয় নেত্রীকে পর্যবেক্ষণ করার জন্য। তিনি কিন্তু বারে বারে এই কথাগুলো বলেছেন যে এই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে, আপনারা সাবধান হয়ে যান। এই কথাটা আমাদের অনেক স্বার্থনীশী মহল বলতে হবে, কষ্ট পেলেও আমার করার কিছু নাই। আমার নেত্রী যারা বিজ্ঞ মন্ত্রী পরিষদ, নেতা পরিষদ যারা ছিলেন বাংলাদেশে, এগুলা পরিচালনা করছেন, তারাও কিন্তু দেখেও না দেখার ভান ধরেছেন। আর তা না হলে এতগুলা 17 বছর ক্ষমতার মধ্যে এতগুলা বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে এত বড় অঘটন কিভাবে ঘটলো? আমার মাননীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যার এক সমুদ্র দুধের মধ্যে বিষের ছোঁয়া লাগিয়ে দিয়েছেন। কেন এত অসচেতন ছিল? ওনাদের তো বোঝা উচিত ছিল একটা শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে, যে যে পরিবার থেকে রাসেল চেয়েছিল মার কাছে যেতে, তাকে মার কাছে যেতে দেওয়া হয় নাই, কুচিয়ে কুচিয়ে ব্যালেটের আঘাতে রক্তে রঞ্জিত করেছেন। সেই বাংলাদেশে কোনো শুভ কিছু আশা করা সম্ভব নয়। সেই কাজটি ওনারা করলেন না কেন? তৃণমূলকে সরাই রাখলেন কেন? আজকে যারা সিরা স্যান্ডেল পরে তৃণমূল কর্মীরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, রক্তের হোলি খেলা চলছে বাংলাদেশে, রক্তে রঞ্জিত হচ্ছে বাংলাদেশ, মা বোনের সম্ভ্রমহানি করছে, কুকুরের মতো রাস্তাঘাটে ফেলে রাখছে নারীদেরকে দর্শন করে, কেন আজকে এগুলা হচ্ছে? তারা এগুলা রক্ষণাবেক্ষণ করলেন না কেন? আমার নেত্রীর আগে তারা পালিয়ে গেলেন কেন? তৃণমূলের কর্মীদের খবর নিচ্ছেন না কেন? আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনন, অত্যন্ত দুঃখিত। তারপর সত্যের পথে পরিচালিত হব। বঙ্গবন্ধু একজন আল্লাহ প্রদত্ত মানুষ ছিলেন, সেই তার এই কর্মী হিসেবে আমাদের দেহে জীবন থাকতে আমরা কোনোদিন ফিরে যাব না। এই রাজপথ দখল করে, এই রাজপথ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আমরা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এবং মহিলা কর্মীরা ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পাড়ি দিয়ে এই বাংলাদেশে পদাবন করাবো, আপনাদেরকে আমরা কথা দিচ্ছি। যে আপনাদের তৃণমূলের কত কর্মী আপনারা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন, যে আয়োজনের কথাগুলি আপনি বললেন, হ্যাঁ, কত কর্মী? আমরা বাংলাদেশ আওয়ামী লীগের 75% কর্মীরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা নারী হিসেবে বলি, আমরা 64টা জেলাতে যে সমস্ত নারীদেরকে কমিটি করে নেতৃত্ব দিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় মিনিমাম 8.5 কোটি নেত্রী আছে, 8.5 কোটি মহিলা আছে। আমরা হয়তো সংঘবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবেন, আমাদেরকে অনুমতি দিবেন, তাইলে আমরা একসাথে রাস্তায় ইনশাল্লাহ নেমে যাব, আশা ব্যক্ত করছি। 8 কোটি মানুষ একসঙ্গে নামবেন? না নামুক, 2 কোটি তো নামবে না। এই যে কালকে যে আমাদের গেল, এই যে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী গেল, 64টা জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী 5 ঘন্টা সময় দিয়েছেন। কত নারী কথা বলতে পারেনি, কান্নায় জর্জরিত হয়ে গিয়েছে, কান্না বিজড়িত কণ্ঠে নেত্রীকে সামনে পেয়ে অস্থির হয়ে গেছেন। তিনি ভার্চুয়ালি আসছেন, অনেক নেত্রী